শুক্র রাশি পরিবর্তন করছে 29 জুন 2025 প্রবেশ করবে নিজের রাশি বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে থাকবে হচ্ছে 25 জুলাই পর্যন্ত। তো শুক্রদেবের এই পরিবর্তন এই মকর রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে এ বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। মকর রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করতে হবে, এই সমস্ত কিছু বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অনুষ্ঠান এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, যেটা হচ্ছে শুক্রের সাধারণ ঘর বৃষ রাশি এবং কর্মের ঘর যেটা হচ্ছে তুলা রাশি, মূল ত্রিকোণ রাশি কর্মের ঘর তুলা রাশি। এই দুটি ঘরের অধিপতি। এর আগে ছিল চতুর্থ ঘরে মেষ রাশিতে এবং এবার শুক্র রাশি পরিবর্তন করে চলে আসছে নিজের ঘর পঞ্চম ঘরে। তো নিজের ঘরে তার গোচরটি সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রের উপর দিয়ে, কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করেই কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে এবং কৃত্তিকা নক্ষত্রে থাকবে হচ্ছে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। 8ই জুলাই প্রবেশ করবে রোহিণীতে, যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব, এবং জুলাই মাসের 20 তারিখে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে, যেটা হচ্ছে যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং অধিপতি দেবতা আবার হয়ে গেছে সোম। এখানটাতেও চন্দ্রমার কিন্তু কানেকশন থাকছে। সোম অর্থাৎ যে রস পান করে দেবতারা শক্তিশালী হয়, নিজের যৌবনটাকে অটুট রাখে, তো সেই সোমকে বলা হচ্ছে কি চন্দ্রমা। তো চন্দ্রমার কিন্তু কানেকশন চলে আসছে এখানটাতে। মকর রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, গ্রহদের যে মানচিত্র, জুলাই মাসে খুবই ভালো মানচিত্র, শুক্রের ওই পরিবর্তনেও খুব একটা ভালো মানচিত্র উঠে আসছে। মানে চারিদিক থেকে এখন মকর রাশির সময় ফিরতে চলেছে, খুবই একটা ভালো গ্রহদের পজিশন। এবার আমি তো আলোচনা করছি অনেক দাদা ভাই বন্ধুদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, অতএব তাদের কাছে বলবো বিশেষ করে যে আপনারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে, তাদের কাছে পরামর্শ নিতে পারেন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখানটাতে মেসেজ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তবে আমাদের সাথে যোগাযোগ করলে শুল্ক লাগু থাকবে। আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আপনাদের যেখানটাতে খুশি সেখানটাতে করেন, কিন্তু অবশ্যই করবেন, কারণ সময় কিন্তু যথেষ্ট এই মকর রাশির পক্ষে। সময় চলে যাওয়ার পরে কিন্তু আর কোনো কিছু হবে না। এমন কিছু কিছু শক্তিশালী উপাচার রয়েছে যেগুলো করলে জীবনে পরিবর্তন হতে বাধ্য। আর মকর রাশির যে 3টি নক্ষত্র, এই উত্তরাষাঢ়া, তারপরে হচ্ছে শ্রবণা, তারপরে হচ্ছে এই ধনিষ্ঠা, এই 3টি নক্ষত্র কিন্তু 7.5-এর মধ্যে একটা খুব চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছিল। তো যার জন্য বিশেষভাবে বলবো এখন সময় যথেষ্ট ফিরছে। এরপরে শনি বক্রি হচ্ছে 13 তারিখে, অতএব নিজের জন্মগোষ্ঠী কোনো এক ভালো জায়গায় অবশ্যই দেখাবেন। মকর রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান খুবই ভালো। রাহু 2য় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, শনি অবস্থান করছে নিজের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে এবং সেটা হচ্ছে কি 3য় ঘর মীন রাশিতে অবস্থান করছে এবং 13 তারিখে বক্রি হবে নিজের নক্ষত্রে। শুক্র 5ম ঘরে, 3টি নক্ষত্র তো বললাম। তারপরে দেবগুরু বৃহস্পতি 6ষ্ঠ ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্র অবস্থান করছে, রাহুর উপর দৃষ্টি থাকছে। রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। নক্ষত্রগত পরিবর্তন আর একে অপরের দৃষ্টি বিনিময় সেটা কিন্তু হচ্ছে। আবার সূর্য 15 তারিখ পর্যন্ত 6ষ্ঠ ঘরেই থাকছে, দেবগুরু বৃহস্পতির সাথে যুতি। 16 তারিখে আবার সূর্য চলে যাবে, অষ্টমপতি সূর্য 7ম ঘরে অবস্থান করবে বুধের সাথে। এখানটাতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, বুধের 70 দিনের গোচর। বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, 7ম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। বুধকে বলা হয় পরশ পাথর, পরশ পাথর বলা হয় এই 7ম ঘরে অবস্থান বুধের। সব দিক থেকে ভালো, ম্যানেজমেন্ট, স্মরণশক্তি, যুক্তিতর্ক, ব্যবসা। তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, রাশির উপরে দৃষ্টি, এর থেকে কি পাওয়ার আছে এখন এই মকর রাশির? সব থেকে ভালো সময়। এবং মঙ্গল আর কেতুর জুতি রয়েছে 8ম ঘরে, এইখানটাতে কিছুটা বাধা। তবে মঙ্গল এই 30 তারিখে আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে। জুনের 30 তারিখে মঙ্গল প্রবেশ করবে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবং
এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে 23শে জুলাই পর্যন্ত থাকবে এই মঙ্গল। তারপরে 27শে জুলাই আবার উত্তরা ফাল্গুনী, এই 23শে জুলাই থেকে 27শে জুলাই চলে আসবে উত্তরা ফাল্গুনীতে, তখন আবার রাশি পরিবর্তন হবে। আবার এদিকে কেতুও কিন্তু এই জুলাই মাসে নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে 20 তারিখে, জুলাই মাসের 20 তারিখে। তো সব দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো একটা অবস্থান। তবে কেতু যে অষ্টম ঘরে অবস্থান করছে, কেতু কিছুটা মানে শারীরিক দিক থেকে দুর্বল করবে এই মকর রাশিকে, কিন্তু অর্থের দিক থেকে যথেষ্ট ভালো। যে অর্থ পাওয়ার সম্ভাবনা ছিল না, সেই অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টম ঘরটা কি? অষ্টম ঘরটাকে বলা হয় মানে ডোবার জল, মানে বদ্ধ জল। এটা কি বোঝায়? পেট্রোলিয়াম পদার্থ, যেটা খনিজ পদার্থ মাটির ভিতরে, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে বলা হয়। এবং অষ্টম ঘরকে বলা হয় কি, যে গাড়া হওয়া খাজানা, অর্থাৎ ভিতরে মাটির ভিতর থেকে বের হয় খাজানা, এরকম বলে আর কি, যেটাকে এক কথায় বলা হয় গুপ্তধন। তো বিভিন্ন রকম দিক থেকে অর্থের কিন্তু এখন ফ্লোর থাকবে এই মকর রাশির জীবনে, যতদিন কেতু ওই অষ্টম ঘরে থাকবে। তবে কেতুকে বুঝার ব্যাপার রয়েছে। কেতু এরপরে যে নক্ষত্র পরিবর্তন করবে 20 তারিখে, সে সময় বিশেষভাবে বলবো যে কেতুকে ঠিক করতে গেলে কি কি করতে হবে, কেতুর কোন কোন উপাচার রয়েছে মকর রাশির জীবনে, যেটা করলে খুব ভালো হবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, এই সময় যে শুক্রের পরিবর্তন হচ্ছে, এটা খুবই খুবই ভালো পরিবর্তন মকর রাশির জীবনে হতে যাচ্ছে। সন্তানের ঘর, পঞ্চম ঘর, শিক্ষার ঘর, পঞ্চম ঘর, পঞ্চম ঘর থেকে অনেক কিছু দেখায়। পঞ্চম ঘরে যে গ্রহ অবস্থান করবে তার দৃষ্টি থাকবে হচ্ছে একাদশ ঘর, লাভের ঘরে। আর শুক্র হচ্ছে কি এই মকর রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে। অর্থাৎ যে কর্মটা করবে, যে কোনো কাজ, আমাদের যে কোনো কাজ করতে গেলে তো তার তো জ্ঞানের প্রয়োজন, জ্ঞান ছাড়া তো কোনো লাভ নাই, কোনো কাজ হবেও না জ্ঞান ছাড়া। তো জ্যোতিষশাস্ত্রে কিন্তু এটাই বোঝাচ্ছে যে পঞ্চম ঘরে যে গ্রহ অবস্থান করবে তার দৃষ্টিই থাকবে লাভের ঘর। অর্থাৎ নিজের জীবনে যে জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞানের দ্বারা যে কাজ করব তার থেকে উপার্জিত অর্থ, এইটাই কিন্তু বুঝাচ্ছে এই পঞ্চম ঘরে গ্রহের অবস্থান। পঞ্চম ঘরে যখন শুভ গ্রহের অবস্থান হয় তখন কিন্তু সেটা খুবই ভালো পজিশন হয়ে যায় যে কোনো রাশির ক্ষেত্রে। পঞ্চম ঘরে শুভ গ্রহের অবস্থান হলে সব দিক থেকে ভালো হয়ে যায়। আর শুক্র হচ্ছে কি সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে। শুক্র এবং দেবগুরু বৃহস্পতি, এই দুটি হচ্ছে সব থেকে শুভ গ্রহ, আচার্যের ভূমিকা পালন করে। শুক্র হচ্ছে ধনসম্পত্তির কারক, মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে এই শুক্রকে। তো শুক্র হচ্ছে ধনসম্পত্তির কারক, শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, প্রতিভার কারক, যে কোনো প্রতিভা এই শুক্র থেকে দেখা হয়। তো পঞ্চম ঘরে অবস্থান করছে, তো পঞ্চম ঘরের ফলে যথেষ্ট বৃদ্ধি করে দেবে এই সময়কালে। পঞ্চম ঘরটা হচ্ছে কি জ্ঞান নেওয়ার ক্ষমতা। পঞ্চম ঘর থেকে কিন্তু সেই জিনিসটা বোঝা যায় যে মানে শিক্ষা জ্ঞান কতটা নিতে পারবে একজন। তো গ্রহের অবস্থান থেকে বোঝা যায় যে কতটা নিতে পারবে। তো শুক্রের এই অবস্থানে শিক্ষার্থীদের যেরকম উন্নতি হবে, পিতামাতাদের সন্তানের উপর সেই দুশ্চিন্তা দূর হবে, সন্তান যে কর্মই করবে সেই কর্মে যথেষ্ট মানে উন্নতির যোগ থাকছে। প্রতিভাগুলো, ভিতরের প্রতিভা গুণ, এগুলো কিন্তু উঠে চলে আসবে সমাজের সামনে, সমাজ চিনতে পারবে। সব দিক থেকে উন্নতির একটা ভালো যোগ তৈরি হচ্ছে মকর রাশির শুক্রের এই পঞ্চম ঘরে অবস্থানে। শুক্র স্বয়ং হচ্ছে মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি। অর্থাৎ পঞ্চম ঘরে বহু পিতামাতারা যারা সন্তান সুখ থেকে বঞ্চিত রয়েছেন তাদেরও জন্য একটা খুব ভালো সময় আছে, সেটাও তুলে ধরবো যে কোন সময় থেকে কোন সময়টা খুব ভালো সময়, সেই সময়ে সন্তান লাভের প্রবল সম্ভাবনা থাকছে এই মকর রাশির। তবে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তি করতে পারেনি তাদেরকে তো ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, ট্রিটমেন্ট অবশ্যই করাতে হবে, চিকিৎসার অবশ্যই প্রয়োজন রয়েছে। একটু চিকিৎসার মধ্যে থাকলেই কিন্তু বহু দম্পতি এই সময়কালে সন্তান লাভ করতে পারবে। পঞ্চম ঘর এমন একটি ঘর যে এখান থেকে সাধনা, মন্ত্র জপ, এই সমস্ত প্রভাব কিন্তু পড়ে পঞ্চম ঘরে। কারণ ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা, এটাও কিন্তু বোঝা হয় এই পঞ্চম ঘরে, যে কতটা আশীর্বাদ জীবনে পাবে সেটাও কিন্তু বোঝা হয়। আর শুক্র হচ্ছে কি একটি শুভ গ্রহ। আবার এই পঞ্চম ঘর থেকে এটাও বোঝায় যে ভাগ্যের চমক। ভাগ্য হচ্ছে কি নবম ঘর। তো নবম ঘর মানে নবম ঘর হচ্ছে এই পঞ্চম ঘর। পঞ্চম ঘরে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু ভাগ্যকেও চমকায়। অর্থাৎ এই সময়কালে এই মকর রাশির কিন্তু ভাগ্যও চমকাবে, ভাগ্যের সঙ্গ পাবে। যে কোনো কাজ করতে গেলে ভাগ্য জিনিসটা চলে আসবে। আবার যদি বাস্তুর দিক থেকে আলোচনা করি তাহলে এই পঞ্চম ঘরই হয়ে যাচ্ছে আবার পূর্ব দিক। খুবই একটা ভালো, আমাদের জ্যোতিষশাস্ত্রে এই পঞ্চম ঘরের অনেক গুণাগুণ রয়েছে, যেটা বলে হয়তো শেষ করা যাবে না, এত কিছু দেখা হয় এই পঞ্চম ঘর থেকে। তো সেই ঘরে শুক্র অবস্থান করছে পঞ্চমপতি হয়ে এবং কর্মের ঘরের অধিপতি হয়ে। তাহলে খুবই একটা ভালো সময় এই মকর রাশির জন্য হতে যাচ্ছে শুক্রের এই গোচর।
তো যাই হোক, শুক্র 29শে জুন রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে হচ্ছে সূর্যের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে, এবং কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সূর্য হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু অষ্টমপতি। অবস্থান করছে কোথায়? ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে, অর্থাৎ কর্মক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি সমস্ত কিছু বৃদ্ধি পেতে যাচ্ছে এই সময়কালে। যারা কর্মের সন্ধান করছেন সেই কর্মও এখন হবে, যারা সরকারি কাজের জন্য চেষ্টা করছেন বা বেসরকারি কাজের জন্য চেষ্টা করছেন, যাদের কল লেটার, প্রমোশন লেটার এই সমস্ত কিছু আটকে রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে, সেই সমস্ত কাজগুলো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কম্পিটিশন, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে, যেটা প্রত্যেক দিনই হয় আমাদের জীবনে, যে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত রকম বাধা থাকে, কত অশান্তি হয়, সেই সমস্ত দিক থেকেও কিন্তু এখন মকর রাশি যথেষ্ট এগিয়ে থাকবে। কৃত্তিকা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্য অবস্থান করছে, অষ্টমপতির নক্ষত্রে শুক্র অবস্থান করছে পঞ্চম ঘরে নিজের রাশিতে। এই সময়কালে পৈতৃক সম্পত্তিজনিত যাদের বিবাদ রয়েছে সেইগুলোর অবসান হবে, এবং যারা কোনো বিমা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো বিমা ধন থেকে বঞ্চিত রয়েছেন, যে কাজগুলো হচ্ছিল না কোনো কাগজপত্রের অভাবে, সেই কাজগুলো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, যাদের গ্রিন কার্ড, ভিসা, তারপরে পাসপোর্টজনিত সমস্যা রয়েছে, এই সমস্ত সমাধান হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সময়কালে বড় কোনো অর্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এরপরে শুক্র 8ই জুলাই প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্র যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র, আর এর অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব। এই চন্দ্রমা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি, আর সপ্তম ঘরেই কিন্তু ভাগ্যের অধিপতি বুধ অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আর পঞ্চম ঘরের অধিপতি এই রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে পিতামাতাদের স্বপ্ন পূরণ হবে। যারা সন্তানের জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তি হচ্ছিল না, তাদের জন্য উপযুক্ত সময় এই সময়কাল। তবে এই সময়কালে আবার যে লাভের ঘরের অধিপতি মঙ্গল, সেও কিন্তু আবার এই শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে অষ্টম ঘরে কেতুর সাথে। অতএব এইখানটাতে কিন্তু গভীর ট্রিটমেন্টেরও ব্যাপার রয়েছে। গভীর ট্রিটমেন্ট, যেখানটাতে ট্রিটমেন্ট হয়তো কোনোভাবে হচ্ছিল না, তার থেকে ভালো উপযুক্ত ট্রিটমেন্ট এই সময় করালে অবশ্যই একটা সন্তানের দিক থেকে সুখবর পাবে এই মকর রাশির যা মায়েরা। এছাড়া যারা সন্তানকে নিয়ে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। সন্তানের সাথে প্রেম, ভালোবাসা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। সন্তান যে কর্মই করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়িক দৃষ্টিকোণে যথেষ্ট ভালো সময়। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, সুতির গার্মেন্ট, অলংকারের কাজ, এছাড়া ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, রেডিমেড পোশাক, এই সমস্ত কাজ, সুতির পোশাক, এই সমস্ত কাজের দিকে যথেষ্ট ভালো উন্নতি করবে। এবং রোহিণী নক্ষত্রে এই শুক্রের অবস্থান, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সফল হবে। কারণ লাল কিতাব কিন্তু এই কথাও বলে যে পঞ্চম ঘরে যখন শুভ গ্রহ বসে, তখন যারা রাজনীতির সাথে যুক্ত থাকে তারাও কিন্তু বিশেষভাবে একটা ভালো ফল পায়। তো শুক্রের এই অবস্থানে যারা মকর রাশির যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষ দায়িত্ব পাবে নিজের কর্মক্ষেত্রে। রোহিণী নক্ষত্রে শুক্রের অবস্থান ভিড়কে নিজের দিকে আকর্ষণ করতে পারবে, অর্থাৎ যেই কর্মেই করুক সেই কর্মে কিন্তু নিজের প্রতিভা, নিজের গুণ সমাজের সামনে উঠে আসবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা ইউটিউব আর ফেসবুক, ইনস্টাগ্রামে কাজ করছেন, যারা সিনেমা জগতের সাথে কোনো রকমভাবে যুক্ত রয়েছেন, তারপরে মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বা সেলসের কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। সামনে থাকা ব্যক্তিকে অতি সহজে অভিভূত করতে পারবে, এবং এই সময়কালে যদি কারো কাছে সাহায্যও চাই, সেই সাহায্যও কিন্তু পাবে। শনির দৃষ্টি থাকছে শুক্রের উপরে। শনি হচ্ছে কি রাশির অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি, তৃতীয় ঘরে অবস্থান করছে। যোগাযোগের ঘরে, সামাজিক পরিচিতির ঘরে, কাগজপত্রের ঘরে, ডকুমেন্টেন্সি সমস্ত কিন্তু শনি এই তৃতীয় ঘরে অবস্থান করছে, এবং তৃতীয় ঘরেই কিন্তু আবার বক্রি হচ্ছে। শনির কিন্তু দৃষ্টি থাকছে শুক্রের উপর। পঞ্চমপতি শুক্র অর্থাৎ রাশির অধিপতি, কর্মের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতির উপর দৃষ্টি দিচ্ছে, আর ভাগ্যের ঘরের অধিপতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে। যথেষ্ট ভালো সময় মকর রাশির জীবনে। এবং এই সময়কালে মকর রাশির আবার আরেকটি দিক থেকে খুব ভালো জিনিস উঠে আসছে। যারা অবিবাহিত রয়েছেন, যারা বিবাহ করেননি এখনও পর্যন্ত, তাদের জীবনে বিবাহের কিন্তু ঘণ্টা বাজতে চলেছে। এই জিনিসটাও কিন্তু বোঝাচ্ছে বিবাহের দিক থেকে বহু দিক থেকে যোগাযোগ এই সময়কালে আসবে, এবং ডেট পাকাপাকিও হয়ে যাবে, এরকমও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কারণ ভাগ্যের ঘরের অধিপতি
বুধ অবস্থান করছে সপ্তম ঘরে, তার দৃষ্টি থাকছে ভাগ্যের উপরে। দাম্পত্য জীবনে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে যথেষ্ট একটা ভালো সুসম্পর্ক উঠে আসবে। বুধের অবস্থান সপ্তম ঘরে যথেষ্ট ভালো অবস্থান, যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট আর্থিক উন্নতির যোগ রয়েছে। অর্থাৎ এই সময়কালে এই রোহিণী নক্ষত্রে সব দিক থেকে একটা উন্নতির একটা ভালো সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। বাড়িতে একটা খুশির যথেষ্ট আবহাওয়া এই সময়কালে থাকবে। এবং এরপরে জুলাই মাসের 20 তারিখে এই শুক্রদেব অবস্থান করবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল হচ্ছে এর অধিপতি, কিন্তু অধিপতি দেবতা হচ্ছে আবার সোম। এখানটাতেও একটা চন্দ্রমার কানেকশন আসছে, অতএব এই জায়গাটাও ভালো। তবে এই জায়গাটাতে একটি ডিস্টার্ব থাকছে, সেটা আলোচনার মাধ্যমে তুলে ধরছি। তো মৃগশিরা নক্ষত্রেও কিন্তু প্রতিভা জিনিসটা চলে আসবে, কর্মক্ষেত্রে গতি জিনিসটা চলে আসবে। কারণ মৃগশিরা নক্ষত্রের যে সিম্বল সেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু হরিণকে বোঝাচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ গতি লাভ করবে, কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা চলে আসবে এবং শিক্ষার দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নতির দিকে যাবে। কারণ মৃগশিরা নক্ষত্রে হরিণের নাভিতে কস্তুরী থাকে, আর হরিণ কিন্তু খুঁজে বেড়ায় যে কোথা থেকে এই গন্ধ আসছে। তো একটা খোঁজ প্রকৃতি। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, গবেষণার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে সফল হতে যাচ্ছে এই সময়কালে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের যথেষ্ট ভালো লাভবান হতে যাচ্ছে। কারণ এই সময়কালে মঙ্গল এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্রেই অবস্থান করছে অষ্টম ঘরে। তো ভিতরে যোগাযোগ করে যা হয় না, যা বড় বড় ফ্ল্যাট কিনা বা জায়গা জমি কিনা, ধরাধরি করে কিনে নিলাম, একটা অ্যাডজাস্টমেন্ট করে, এইখানটাতেও কিন্তু একটা ভালো যথেষ্ট প্রফিট পেতে যাচ্ছে এই মকর রাশি যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছে। তবে মৃগশিরা নক্ষত্র একটি কথাই বারবার করে বলবো, এই সময় কিন্তু আবার বিশ্বাসঘাতকতা হওয়ারও সম্ভাবনা থাকছে। যে হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করে না। আর এটা কিন্তু অষ্টম ঘরেই এই মঙ্গল কিন্তু অবস্থান করছে, লাভের এবং চতুর্থ ঘরের অধিপতি, সুখের ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে। অতএব এই জায়গাটাতে কিন্তু সাবধান। গভীর বিশ্বাস কিংবা কাউকে কোনো মনের কথা বলে দেওয়া, এগুলোর দিক থেকে সাবধান। এবং যারা ইন্টারনাল অ্যাফেয়ার বা প্রণয় ঘটিত ব্যাপারের সাথে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু সাবধান নিজের মান সম্মানের দিক থেকে। এবং এটাও উঠে আসছে এই সময়কালে যে জীবনে প্রেম সংক্রান্ত ব্যাপার বা প্রণয় কোনো সম্পর্ক যেটা বিগত দিনে একেবারেই বন্ধ হয়ে গেছিলো, সেই কানেকশনটাও কিন্তু এ সময় উঠে আসছে। যে একটা যোগাযোগ, একটা পরিচিতি, একটা দেখা, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকছে এই মকর রাশির। তো যাই হোক, যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে শুক্রের এই গোচরে। তবে এর আগেও বললাম, এখনও বলছি, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো নয়, তারা অবশ্যই ভালো লোকের কাছে অবশ্যই অন্তত একবার দেখাবেন মকর রাশি। কারণ 7.5 শেষ হয়ে গেছে। আপনার ভাঙা ঘর আপনাকেই ঠিক করতে হবে, অন্য কেউ ঠিক করে দিবে না। নিজের পরিশ্রম, নিজের পুরুষার্থ পরাক্রমের দ্বারা আপনাকে আবার সমাজে উপরে উঠে আসতে হবে। অতএব সেই জায়গাটা আপনাকেই ঠিক করতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। অষ্টমপতি সূর্যের উপাচার প্রত্যেক দিন করতে হবে। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন। গাই গরুর সেবা করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। শনিদেব বক্রী হচ্ছে, সেবা জিনিসটা শনি থেকে বোঝায়। এবং যার সাথে মন্দিরের যে সমস্ত মন্দির, সেই সমস্ত মন্দির যেখানটাতে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেগুলোতে সেবা দান করবেন, পরিষ্কার করবেন। এছাড়া মন্দির যে সমস্ত ভগ্ন অবস্থায় রয়েছে সেগুলোকে ঠিক করার দায়িত্ব নেবেন। যথেষ্ট ভালো ফল। কারণ শনি যে ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টিই পড়ছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে ঈশ্বরীয় শক্তির ঘর, আধ্যাত্মিকের ঘর। এবং শনি কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করছে। শনি হচ্ছে অনুশাসন প্রিয়। শনি কিন্তু এটাও বোঝাচ্ছে যে সময়কালে যে কোনো হিসাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে এবং যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজ ব্যবহার করতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে, অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই পাশে থাকুন, আপনারা সবাই ভালো থাকুন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।